ইন্ডাস্ট্রি থেকে আমি তাও বলবো যে এটা মোর টুয়ার্ডস দ্য সাপ্লাই চেইন সাইড। 70-80% আর র মেটেরিয়ালস মানে আমাদের কাঁচামাল কিন্তু আমদানি করা হয়। প্রযুক্তিতে ইনভেস্টমেন্ট বা প্রযুক্তিতে বিনিয়োগ তখনই হয় যখন একজন উদ্যোক্তার হাতে বিনিয়োগ করার অর্থটা থাকে। 100 টাকা আয়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম নেট মার্জিন উইল বি 2.5 টাকা, 2.5 টাকা। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বদরুল আলম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফিড ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের সঙ্গে আছেন কোয়ালিটি ফিডস লিমিটেডের পরিচালক জনাব বাসির রহমান। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। বণিক বার্তা অন্তর্দৃষ্টিতে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই যদি আপনি যে সেক্টরের মধ্যে কাজ করছেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন পশুখাদ্য, সেই খাতের যে বিকাশটা, শুরুটা, সেই জার্নিটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমার নাম বাসির রহমান। আমি বিগত 5 বছর ধরে এই শিল্পে কাজ করছি। আমার প্রতিষ্ঠানের নাম কোয়ালিটি ফিডস লিমিটেড এবং আমাদের যাত্রা শুরু আজকে থেকে প্রায় 30 সাল আগে, 1995-এ। আর আমাদের যাত্রার সাথে কিন্তু আমাদের শিল্পের যাত্রাটাও একই সাথেই বলা যায় শুরু হয় 90-এর দশকের মাঝামাঝি দিক থেকে। সো বেসিক্যালি 1995-এ আমাদের যখন যাত্রা শুরু, তখনই বলা যায় আমাদের শিল্পের যাত্রাটাও তখন আস্তে আস্তে শুরু হয়। সো এর আগে খামারিরা ইনফর্মালি নিজেদের একটা ফিড মিক্স করেই খাওয়াতো গবাদি পশু এবং মাছ মুরগিকে। তারপরেই কমার্শিয়াল ফিড স্টার্টেড ইটস অপারেশনস অ্যারাউন্ড দ্য mid-90s। তো আলহামদুলিল্লাহ আমরাও বলতে পারি যে অনেক বড় একটা অবদান আমাদের শিল্পে রাখতে পেরেছি। This is perhaps one of our biggest achievements till today. আমরা যদি এই সেক্টরের মার্কেট যা সাইজ, সেখানে আমি যদি আপনাদের মার্কেট শেয়ার আমাদের মার্কেট শেয়ার এখন দেখেন, বাংলাদেশে তো we work on assumptions, আর একটা আন্দাজের ভিত্তিতে কাজ করতে হয়, কারণ সত্যি অর্থে ওরকম তথ্যটা ঠিক মতন পাওয়া যায় না। বাট আমরা we roughly estimate 15-17% মার্কেট শেয়ার আপনাদের। আমরা এই যে যখন আমাদের যে প্রোটিনের যে উৎসগুলো, মাছ, মুরগি, ডিম, এগুলোর যখন দামের দেখি বাজারের দিকে তাকাই, যখন এটা ফ্লাকচুয়েট করে, দাম ওঠানামা করে, এইটার আসলে লায়াবিলিটিস বা দায় কি আসলে উৎপাদনকারী যারা আছেন আপনারা, তারা কি এড়াতে পারেন কিনা? আর মানুষের যে প্রোটিনের যে অধিকার এবং আপনাদের যে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের যে লাভ করা বা মুনাফা করা, এই দুইটার মধ্যে ব্যালেন্স আসলে কিভাবে আপনারা রক্ষা করেন, বা সেটা আসলে কঠিন হয় কিনা? ফার্ম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে এখানে এসে পড়ে যে ঠিক মতন একটা খামার বা একটা ফার্ম পরিচালনা করাটাও কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা জানি যে একজন খামারের কিন্তু প্রায় 70-80% কস্ট ইজ ফিডিং। বাট আমরা এটাও দেখি যে আপনি যদি পার্শ্ববর্তী অনেকগুলো দেশের সাথে বাংলাদেশকে তুলনা করেন, তাহলে কিন্তু দেখবেন ফিড কস্টটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের কম আছে। অন্য সব কিছু বেশি থাকতে পারে, বাট আমাদের ফিড কস্টটা কিন্তু রিলেটিভলি কম আছে। তো এখানে আমি বলবো যে অনেকগুলো বিষয় এখানে জড়িত। ওয়ান ইজ ফার্ম ম্যানেজমেন্ট, সেকেন্ড ইজ আপনি যখন খামারি যখন উৎপাদনটা করে, খামারিদের থেকে কনজিউমার কাছে পৌঁছানোর যে অবকাঠামোটা, যে সাপ্লাই চেইনটা, দিস অলসো comes into play because this is also important. এখানে অনেক সময় আমরা দেখি একজন ঠিকাদারি বা মিডলম্যান যদি কখনো মধ্যস্থতাকারী বলতে পারেন ভেরি কারেক্টলি, এখানে যদি কখনো কোনো রকমের হোর্ডিং হয়, তখন কিন্তু সাপ্লাই এবং দামের একটা ভারসাম্য তৈরি হওয়ার সুযোগ থাকে। এটা আমি মেইনলি বলবো না, ফিড ইন্ডাস্ট্রি থেকে আমি তাও বলবো যে এটা মোর টুয়ার্ডস দ্য সাপ্লাই চেইন সাইড। অনেক খামারি তারা চাষ ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই খামারিরা না বাঁচলে তো আপনাদের এই ইন্ডাস্ট্রির যে এক্সিস্টেন্স, অস্তিত্ব, সেটাই তো একটা সংকটের মধ্যে পড়ে যায়। তো এই বাস্তবতায় আসলে সাশ্রয়ী মানে কম মূল্যের ফিড সরবরাহের পরিকল্পনাটা নিয়ে আপনার কি মূল্যায়ন, আপনার অভিমত কি সে বিষয়ে? ফিশ
still remains as one of the cheapest sources of protein in Bangladesh. তো সত্যি অর্থে আমাদের মৎস্য খামারি ভাই যারা আছে আসলে কিন্তু অনেক রকমের জটিলতা আছে যেটা অনেক সময় ওদের হাতের বাইরেও হতে পারে। যেমন একটা বিষয় যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এখন বিষয়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এমন একটা জিনিস, এটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা জিনিস, এটা আমাদের সবার হাতের বাইরে। এরকম কখন যদি কিছু হয় তখন কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান হিসাবে সবসময় চেষ্টা করি টু ডু হোয়াট এভার উই ক্যান টু সাপোর্ট আওয়ার ফার্মার্স, বিকজ আমাদের ফার্মাররা, আমাদের খামারি ভাইরা, আমাদের কৃষি ভাইরা কিন্তু আমাদের পরিবারের একটা সদস্য। If they succeed, we succeed. Their success is our success. So we do whatever we can. But এখানে অন্য অংশীদারি বলতে অন্য স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, ইন্স্যুরেন্সের পক্ষ থেকে, ওদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যেভাবে হোক আমাদের খামার ভাইদেরকে এবং আমাদের কৃষি ভাইদেরকে সাপোর্টটা করা wherever possible. ফিড নির্ভর যে অর্থনীতি, এটা টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় কাঁচামাল আসলে ব্যবহারের কোনো দীর্ঘমেয়াদী বিকল্প কি আমরা ভাবতে পারি? সেই বাস্তবতা কি বাংলাদেশে আছে? অবশ্যই এই বাস্তবতা সত্যি অর্থে এখন পর্যন্ত নেই, কারণ আমরা কিন্তু এখনও পুরোপুরি বলা যায় আমদানি নির্ভরশীল একটা শিল্প। সো এখানে দেখা যাচ্ছে যে 70 to 80% অফ আওয়ার র মেটেরিয়ালস, মানে আমাদের কাঁচামাল কিন্তু আমদানি করা হয়। এবং ইন্টারেস্টিংলি যেই কাঁচামালটা আমদানি করা হয় না, ভুট্টা তো আমরা কিনি আমাদের দেশীয় যে কৃষি ভাইরা আছে ওদের থেকে, কিন্তু ওরা আবার যে বীজটা ব্যবহার করছে দেখা যাচ্ছে ওই বীজটাও আমদানি করে আনা হচ্ছে। তো অফকোর্স as an investor of a younger generation, definitely আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়া উচিত কিভাবে আমরা আমদানি নির্ভরশীলতাটা কমিয়ে আনতে পারি। This can be done in a few ways. We need to research and really build up our agro industry and agro ecosystem. Agriculture is the backbone of our economy. তো এটাকে যদি আমরা একটু নার্চার করতে পারি, এখানে যদি আমরা একটু বৃদ্ধি আনতে পারি এবং যদি একটু ডেভেলপমেন্ট আনতে পারি এই সেক্টরে, আই ফিল লাইক ওই যে আমদানি নির্ভরতা আপনি যে বললেন, এটা গ্র্যাজুয়ালি উই ক্যান ডেফিনেটলি ব্রিং দিস ডাউন। অবশ্যই বর্তমান নতুন সরকার বা আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, সেটা অনেকটা বড় একটা লক্ষ্য যে বৈষম্য কমানো, এবং সেই বৈষম্য কমানোর ক্ষেত্রে আমাদের যদি বড় উপকরণগুলো আমরা দেখি, আমাদের এগ্রো খাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আগামীতে আসন্ন বাজেট আসছে, তো সব মিলিয়ে আসন্ন বাজেটে আপনার কি প্রত্যাশা? এখানে আমি মনে করি আমাদের তো এই শিল্পে উদ্যোক্তা হিসেবে অনেক প্রত্যাশা এবং আশা থাকতেই পারে, এবং ব্যক্তিগতভাবেও একজন নতুন প্রজন্মের একজন উদ্যোক্তা হয় কিন্তু আমাদেরও অনেক প্রত্যাশা আছে যে ডিসক্রিপেন্সি যে কথাটা বললেন, ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসপ্যারিটি যেটাই বলি আমরা, এটা তো অবশ্যই আমাদের জুলাই রেভলিউশনের পরে আপনি জানেন একটা মেইন অবজেক্টিভ ছিল নতুন সরকারের জন্য এবং আমাদের ব্যক্তিগতভাবেও। অ্যাগ্রো খাতে এবং অ্যাগ্রিকালচারাল ইকোসিস্টেমে কিন্তু অনেক মানুষ জড়িত, প্রান্তিক পর্যায়ে বলেন, বাংলাদেশের একদম গ্রামীণ অর্থনীতির দিক থেকেও যদি বলেন, বিশেষ করে নারীর ক্ষমতা, অফকোর্স। তো এখানে অবশ্যই if we want to bring change, then we need to truly support this industry from a policy level. আর আমরা যদি 2050 সালের টার্গেটগুলো নিয়েও কথা বলি এবং প্রত্যাশা নিয়ে কথা বলি, এখানেও কিন্তু আমাদের অনেক বড় একটা কাজ অবশ্যই থাকবে, বিকজ 2050 মধ্যে কিন্তু our population is expected to hit almost 23 থেকে 25 কোটি, এই রেঞ্জের মধ্যে থাকবে। তো আপনি তো বুঝতে পারতেছেনই যে ওই সময়ের মধ্যে কিন্তু আমাদের আরও ক্লাইমেট চেঞ্জের জটিলতাগুলো বলেন, প্রাকৃতিক দুর্যোগ, এই জটিলতাগুলো কিন্তু আরও ইকোসিস্টেমই একটা প্রভাব ফেলবে।
ইয়েস, জি। এই জটিলতাগুলো কিন্তু আরও মানে চ্যালেঞ্জিং হয়ে আসবে আমাদের জন্য। জি। এবং আমাদের এই চ্যালেঞ্জেসগুলো ঠিক মতন মোকাবিলা করতে হলে কিন্তু অবশ্যই পলিসি সাপোর্ট, সব স্টেক হোল্ডারদের সাপোর্ট উই উইল নিড। এবং ডিউটি স্ট্রাকচারে ডিউটি স্ট্রাকচার তো অবশ্যই, ডিউটি স্ট্রাকচার বলেন, কর্পোরেট ট্যাক্স বলেন, এআইটি বলেন, সব জায়গায় আমাদেরকে সত্যি অর্থে ট্রাস্ট সেক্টর হিসাবে ঘোষণা করা হয়, তখনই আমরা উই ক্যান ব্রিং অ্যাবাউট রিয়েল চেঞ্জ, আই থিঙ্ক। এখানে আমি যদি আরেকটু এলাবোরেট করে বলি, আপনি যদি এখন দেখেন আমাদের কর্পোরেট ট্যাক্স রেট, যেটা এত বছর 15% ছিল, এটাকে যে 27.5 করছে, এটা কিন্তু সিভিয়ারলি ইনভেস্টমেন্ট এবং অ্যাগ্রি সেক্টরের যে ডেভেলপমেন্টটা ইন্ডাস্ট্রি সাইড থেকে, এটাকে হ্যাম্পার করে। সো আমরা অবশ্যই চাবো না এটাকে কোনো বাধা দেওয়া হোক, বিকজ উই ওয়ান্ট টু ইনভেস্ট all of our profits back into this business so that we can develop the industry and we can help the farmers, and also we can head towards self-sufficiency, which should definitely be our target as an industry and as a generation even. মাছে বা মুরগির যে খাবার, সেগুলোতে অনেক সময় আপনার এরকম অভিযোগ, এরকম ভীতিও আছে মানুষের মধ্যে যে অ্যান্টিবায়োটিক প্রবেশ করছে। এই জায়গাটা ক্ষেত্রে আপনার আমাদের যারা কনজিউমার আছে তাদেরকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে বা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনি কি গ্যারান্টি দিতে পারেন কিনা যে না, তারা শতভাগ নিরাপদ খাদ্য খেয়ে তাদের জীবন? প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারি অবশ্যই, জি। উইথ ফুল কনফিডেন্স, বাট এখনও অ্যাজ এ মেম্বার অফ দিস ইন্ডাস্ট্রি আমি পুরোপুরি হয়তো দিতে পারবো না। এখানে আসলে অনেকগুলো জটিলতা আছে, আর অবশ্যই দিনের শেষে তো আমরা চেষ্টা করবই টু কনজিউম হোয়াট ইজ অফ গুড কোয়ালিটি, কারণ আমাদের খাদ্যই কিন্তু আমাদেরকে হেল্প করে টু অ্যাচিভ good health, good well-being, and also to enable us to work as good human beings. তো অবশ্যই আমরা চেষ্টা করবো যেটা আমরা খাচ্ছি ভালো জিনিসই খেতে। আপনি বললেন যে আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি অ্যাসিওর করতে পারেন যে শতভাগ নিরাপদ, জি। কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে কেউ কেউ হয়তো বা করছে। সেই জায়গাটায় সজাগ হওয়ার জন্য কি করার প্রয়োজন আছে? এখানে দেখেন, সজাগ হওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এবং মিনিস্ট্রির পক্ষ থেকে যেই রুলস অ্যান্ড রেগুলেশনসটা আপহোল্ড করা, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের সরকারি পর্যায়ের জি, নজরদারি, অফকোর্স তদারকি। নজরদারি হুম। এবং মনিটরিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন, আমরা তো এখানে খেলার মাঠে খেলতে আসছি, খেলার মাঠের রুলস কিন্তু সেট করে দিতে হবে রেফারি। So the referee has a very important role to play here to set the rules of the game so we can play. Okay. And আমি অবশ্যই মনে করি that এখানে একটা moral এবং ethical responsibility ও সবার আছে, জি। because you cannot cheat the new generation. They will not accept. And if anybody is doing something wrong and putting something that should not be in the animal feed, দেন ইভেন্চুয়ালি কিন্তু এটা প্রবলেম্যাটিক অবশ্যই হয়ে যাবে ওদের জন্য। দেখেন, কারণ এখানে অ্যানিমাল ফিডটা যে অ্যানিমাল খাচ্ছে, দিনের শেষে তো একজন ব্যক্তি, একজন মানুষ তো ওই অ্যানিমালটাকে খাচ্ছে। সো উই ডু নট ওয়ান্ট এনি কন্টামিনেশন ইন দিস এন্টায়ার প্রসেস, অ্যান্ড দ্যাট শুড বি দ্য মেইন মোটিভ। কৃষির যে বাই প্রোডাক্টস, কৃষি উপজাত যেটা, সেগুলো যেমন ধানের কুড়া বা সয়াবিন মিল থেকে যে পুষ্টি আহরণের কথা বলা হচ্ছে, বাংলাদেশ ফিশ ফিডের উৎপাদন খরচ কমিয়ে আনতে এই উপজাত যেগুলো, সেগুলো উচ্চমানের যে পুষ্টিতে রূপান্তর করার কোনো প্রযুক্তি নিয়ে কি আমরা কাজ করছি কিনা, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে কিনা? প্রযুক্তিতে ইনভেস্টমেন্ট বা প্রযুক্তিতে বিনিয়োগ তখনই হয় যখন একজন উদ্যোক্তার হাতে ওই বিনিয়োগ করার অর্থটা থাকে। এখন যদি সরকারের পক্ষ থেকে নিয়মিত ওই অর্থটা কোনো কারণে নিয়ে নেওয়া হয়, তখন কিন্তু একটা উদ্যোক্তা ওই শিল্পটাকে গড়ে তুলতে পারবে না ঠিক মতন, যেভাবে হয়তো আমরা চাই। So that's why we want to fix these policy misalignments, so that at the end of the day we have more funds to reinvest in this business. এবং রিইনভেস্টমেন্ট বলতে এখানে যদি আমরা যদি সত্যি অর্থে এই শিল্পটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের সবার
সকলের সাপোর্ট দরকার, বিশেষ করে পলিসি মেকার্স। বাংলাদেশের যে ফিড ইন্ডাস্ট্রি সেটার যে প্রোডাকশন কস্ট কমানোর ক্ষেত্রে কোনো নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজির চিন্তাভাবনা বাংলাদেশে আপনাদের কোম্পানি হোক বা ওভারঅল ইন্ডাস্ট্রিতে আছে কিনা? কারণ আমরা এটাও জানতে পারি বা আপনারা বলেন সবসময় যে আপনাদের মার্জিন খুব কম, তো সেই আসলে সেই অ্যামাউন্টটা থাকে কিনা ফর ফিউচার ইনভেস্টমেন্ট, নতুন প্রযুক্তি হোক বা এই সেক্টরাল ডেভেলপমেন্টের জন্য? আমাদের শিল্পে কিন্তু ইটস এ ভলিউম বিজনেস। সো এখানে আমরা যদি উদাহরণস্বরূপ যদি ধরি 100 টাকা আয় হচ্ছে বাৎসরিক, ওই 100 টাকা আয়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম, ইন এ ভেরি গুড ইয়ার, ম্যাক্সিমাম নেট মার্জিন উইল বি 2.5 টাকা, 2.5 টাকা। এখানে আমরা জানি যে সরকারের পক্ষ থেকে যে টার্ন ওভার ট্যাক্স যেটা ইম্পোজ করার চেষ্টা করছে 1% থেকে 2% অফ টার্ন ওভার, প্রথমত এটা কিন্তু পুরোপুরি একটা ইলিগাল, একটি অযৌক্তিক এবং goes against all the terms, terminology and the definition of accountancy. এটাকে যদি 1% থেকে 2% করে দেওয়া হয় তাহলে কিন্তু 2% of revenue equates to 2 টাকা। আমার 2.5 টাকা প্রফিটের মধ্যে যদি 2 টাকাই নিয়ে নেওয়া হয় তাহলে আমার রিইনভেস্টমেন্টের জন্য কি বাকি থাকলো? আই কান্ট। সো এখানে আসলে সব স্টেক হোল্ডারদের একটা দায়িত্ব আছে টু এনকারেজ দ্য ইয়াঙ্গার জেনারেশনস টু রিয়েলি টেক দিস ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড। আর উই ক্যান অনলি টেক দিস ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড তখনই যখন আমাদের ওই দ্য পলিসি সাপোর্ট ইজ দেয়ার। And if we can reinvest ওই 2.5 টাকা, এক্সাম্পল যেটা বললাম, 2.5 টাকা যদি fully if we can reinvest into our business, then we can bring about real change. সেটা প্রযুক্তিগত হোক, এটা ফার্মিং ট্রেনিং দিয়ে হোক, ফার্মিং প্রসেসটা ডেভেলপ করা ওই দিক থেকে হতে পারে। দিস ক্যান বি ডান ইন মেনি ওয়েজ। আপনাদের প্রতিষ্ঠানের নামই হচ্ছে কোয়ালিটি, তো সেই যে মান, সেই মান ঠিক রাখা এবং এই মান ঠিক রাখার ক্ষেত্রে আপনাদের যেই চাষি আছে যারা, সেই চাষিদের উদ্বুদ্ধ করা, তাদেরকে এনকারেজ করার ক্ষেত্রে আপনারা কী ধরনের রোল প্লে করছেন? মান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যেহেতু ব্যক্তিগত জীবনেও সবসময় চেষ্টা করি ভালো মানের খাবার খেতে, আমরা কিন্তু একইভাবে আমাদের প্রতিষ্ঠানে চেষ্টা করি সবসময় ভালো মানের ফিড আমাদের খামারি ভাইদের কাছে পৌঁছে দিতে। And this is one thing that distinguishes us from our competitors, and also this is one thing that is ingrained in our name, quality. তো আমরা সবসময় চেষ্টা করব এই মানটা বজায় রাখা। ফিড ইন্ডাস্ট্রি অনেক সময় পরিবেশ দূষণের অভিযোগ ওঠে ফিড ইন্ডাস্ট্রির উপরে। টেকসই উৎপাদন বা গ্রিন বিজনেসের যে গ্লোবাল যে বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড, সেইখানে যদি চিন্তা করি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি এবং আপনাদের প্রতিষ্ঠান সেই কোন জায়গাটায় আছে, কি অবস্থানে আছে? পরিবেশ দূষণের যদি কথা ওঠে এখানে আমি যদি একটু বলি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি সাস্টেইনেবল একটা পথে আমাদের নিজেদের অপারেশনসও এগিয়ে নিয়ে যেতে। কারণ আপনি জানেন ফিড ইন্ডাস্ট্রি কিন্তু সাপোর্টিং দ্য অ্যাগ্রিকালচারাল ইকোসিস্টেম, and the agricultural ecosystem thrives with sustainability. Similarly, our operations must also carry this forward. That's why আপনি দেখবেন আমরা যে বড় বড় ফিড প্রতিষ্ঠান যারা আছি আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জি বলেন এবং রিনিউয়েবল টেকনোলজিতে বিনিয়োগ করার চেষ্টা করছি যথেষ্টভাবে। Most of our factories generate electricity from solar energy. যখন আমাদের পলিসি মেকারদের থেকে সাপোর্ট থাকবে তখনই we will be able to achieve this. সাম্প্রতিক সময়ে সরকার কৃষি কার্ড বিতরণ করেছে, এই উদ্যোগটা নিয়ে আপনার মূল্যায়ন কি, আপনি কেমনভাবে দেখছেন? কৃষি কার্ড যেটা এই নতুন সরকার উদ্বোধন করলো জাস্ট 2 দিন আগে, এটা আমরা অবশ্যই ওয়েলকাম করি। দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দিস নিউ গভর্নমেন্ট। এবং আমরা যদি এই অ্যাগ্রো সেক্টরটাকে কনসিডার করে দেখি কিন্তু দেখা যায় যে 2001 থেকে 6 সালে যে বিএনপি গভর্নমেন্ট ছিলেন ওনারাই কিন্তু প্রথমবারের মতন
তৎকালীন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনেই আন্ডারে কিন্তু প্রথমবারের মতন অ্যাগ্রোকে এবং অ্যাগ্রো সেক্টরকে কর থেকে অব্যাহতি দেওয়া হয়। এতেই কিন্তু প্রথমবারের মতন ওই সময় বিএনপি সরকার একটা কৃষি এবং খামারি বান্ধব সরকার হিসাবে একটা পরিচিত লাভ করে। সো ইটস ভেরি গুড টু সি দ্যাট নতুন যে বিএনপি সরকারটা আসলো, they are carrying forward this legacy and we wish them all the best. And we will definitely expect them to help আমাদের কৃষি এবং খামারি ভাই যারা যারা আছে, because if our কৃষি and our খামারি ভাইস, if they win, then we all win as a country. আপনাকে অসংখ্য ধন্যবাদ মর্নিং পার্ট থেকে সময় দেওয়ার Thank you so much for having me.